নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের স্বাগত। এর আগের দুটো পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমাদের ভারতীয় সভ্যতা নগরের উন্মেষ ঘটে এবং কিভাবে সেই সংস্কৃতির বিভিন্ন দিকে তার উৎকর্ষতার নজির রাখে। কিন্তু 1750 খ্রিস্টপূর্বাব্দের পর থেকে যে বিশাল আয়তন সভ্যতা ধীরে ধীরে ভেঙে পড়ছিল তা অনেকটাই স্পষ্ট ডিপি আগরওয়ালের গবেষণায়। কিন্তু এই পতনের কারণ কি ছিল, আসুন সেই আলোচনা দিয়ে শুরু করে আজকের এই ভিডিও। একথা ঠিক যে সিন্ধু সভ্যতার পতনের প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরেই। উৎখননের অন্তিম স্তরগুলিতে যে প্রকার বাড়িঘরের নিদর্শন মিলেছে, যেমন তেমন ভাবে বাড়ি নির্মাণ, রাস্তা অবরোধ করে কূপ খনন ইত্যাদি থেকে বোঝা যায় যে পৌর প্রশাসন দুর্বল হতে শুরু করেছিল। জল সরবরাহ ব্যবস্থা সংস্কারের অভাবে ভেঙে পড়ে। ইতিমধ্যে 2200 খ্রিস্টপূর্বাব্দ থেকে সিন্ধু উপত্যকায় বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে। এর কারণ হিসেবে হুইলার দেখিয়েছেন যে নগরগুলিতে গৃহ নির্মাণের জন্য ব্যবহৃত প্রচুর পোড়া ইটের জ্বালানির যোগান দিতে ব্যাপক হারে গাছ কাটার জন্য বৃষ্টিপাত হ্রাস পেতে থাকে। জলবায়ু পরিবর্তন আরও একটা কারণ। যমুনার গতিপথ বদলের কারণে সরস্বতী নদী শুকিয়ে যেতে থাকে। অরেঞ্জ স্টেইন দেখাচ্ছেন যে বৃষ্টিপাত হ্রাস এবং সরস্বতী শুকিয়ে যাওয়ার কারণে কালীবঙ্গান, বানওয়ালির মতো শহরে খরা নেমে আসে। অন্যদিকে সিন্ধু নদীতে বাঁধ মেরামতিতে অবহেলার জন্য এবং নদীতে পলি পড়ে জলস্তর উঁচু হয়ে গিয়ে মহেঞ্জোদারোতে বারবার বন্যাও হতে থাকে। লোথালেও বন্যার চিহ্ন দেখা যায়। আমরি ধ্বংস হয়ে গিয়েছিল দাবানলে। খরা বন্যার কবলে পড়ে কৃষি ব্যবস্থা ধ্বংস হতে থাকে। কাজেই মানুষের অসচেতনতা এবং তার পরিণতিতে প্রকৃতির রোষ এই সভ্যতার পতন ত্বরান্বিত করেছিল। 1900 খ্রিস্টপূর্বাব্দ থেকে মেসোপটেমিয়ার সাথে সিন্ধুর বাণিজ্যেও ভাটা দেখা যায়। দূরপাল্লার বাণিজ্য ক্ষয়প্রাপ্ত হতে থাকায় নগরগুলি আর্থিক সমস্যার সম্মুখীন হয়। বাণিজ্য হ্রাসের কারণে কারিগরি ও শিল্প উৎপাদন কমে যেতে থাকে, শহরগুলো ধসে পড়তে থাকে। এর সঙ্গে যুক্ত হয়েছিল এই সংস্কৃতির মানসিক রক্ষণশীলতা। এখানকার নাগরিকরা বাণিজ্যের কারণে ব্যাবিলন, সুমের প্রভৃতি অঞ্চলে যাতায়াত করতেন। কাজেই তারা সেই সব অঞ্চলের জলসেচ ব্যবস্থার সাথে বেশ ভালো রকম ভাবে পরিচিত ছিলেন, কিন্তু নিজেদের জীবনযাত্রায় তারা তা গ্রহণ করেননি। সুরক্ষার ভিত শক্ত করার জন্য প্রয়োজনীয় ছিল ভারী অস্ত্র শস্ত্রের, কিন্তু তেমন কোনো ভারী অস্ত্র তারা নির্মাণ করেছিলেন বলে আমরা এখনো জানি না। কিন্তু সিনাউলির রথ এবং কারুকার্য খচিত তলোয়ার আবিষ্কারের পরে কথাও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে আদৌ সিন্ধুর অধিবাসীরা ভারী অস্ত্রের নির্মাণ বা ব্যবহার জানতেন না। কিন্তু কিছু কিছু বিষয়ে সংস্কৃতি গতানুগতিকতায় আক্রান্ত তো অবশ্যই হয়েছিল। তবে সিন্ধু সরস্বতী সভ্যতার পতন হয়েছিল বহিরাগত আর্য আক্রমণের কারণে। মর্টিমার হুইলারের এই জনপ্রিয় তত্ত্ব বর্তমানে আর কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে আরো একটা নতুন বিতর্ক জন্ম হতে পারে। মহেঞ্জোদারো পরিত্যক্ত হওয়ার পূর্বে এখানে যুদ্ধ বা রক্তপাত হয়েছিল। অন্তত বেশ কিছু নরকঙ্কালের খুলিতে আঘাতের চিহ্ন দেখে হুইলার এরকম একটি সিদ্ধান্ত করেছিলেন। ঋগ্বেদে ইন্দ্রকে আখ্যা দেওয়া হয় পুরন্দর নামে, অর্থাৎ যিনি পুর ধ্বংস করেছিলেন, আর এই পুর সিন্ধু সভ্যতার নগর বলে শনাক্ত করেছিলেন হুইলার। আর সেই কারণে তার মত ছিল যে বৈদিক আর্যরাই সিন্ধু সরস্বতী সংস্কৃতির হন্তারক। কিন্তু এই অভিমতটি অত্যন্ত বিতর্ক সাপেক্ষ, কারণ আধুনিক ইতিহাস চর্চায় আর্য কারা তাই নিয়ে কোনো ঐকমত্য নেই। আদৌ তারা বহিরাগত ছিলেন কিনা সেটাও আবার একটা প্রশ্ন। উপরন্তু যে সরস্বতী নদীর স্তুতি ঋগ্বেদের ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে, সেই নদীর ধারে উন্নত নগরের অস্তিত্ব সিন্ধু সরস্বতী সংস্কৃতির স্রষ্টাদের পরিচয় নিয়েও অনেক রকম প্রশ্ন তুলে দিয়েছে। তাছাড়া রক্তপাত যে বাইরের শত্রুর আক্রমণের কারণেই ঘটেছিল তারই বা নিশ্চিত কি প্রমাণ? কোনো অভ্যন্তরীণ বিবাদ বা কলহের মাধ্যমেও তো ঘটতে পারে। সেই কারণেই যুদ্ধ বিগ্রহ নয়, প্রাকৃতিক খামখেয়ালিপনা অর্থাৎ খরা, বন্যা, দাবানল ইত্যাদির কারণ এবং নাগরিক মূল্যবোধের অবনমনের কারণে সিন্ধু সভ্যতার পতন হয়েছিল, এমনটা মনে করাই যুক্তিসঙ্গত। অথবা পূর্ব মধ্য এশিয়া থেকে যদি কোনো গোষ্ঠী ভারতে প্রবেশ করেই থাকেন, তারা সচেতনভাবে হয়তো যুদ্ধ বিগ্রহ করেননি, কিন্তু হরপ্পা সংস্কৃতির অবক্ষয়ের সুযোগে ভারতীয়দের সাথে মিলে তারা একটি নতুন রকম বা নতুন না হলেও একটু ভিন্নতর কোনো কালচারের জন্ম দিয়েছিলেন, এমনটা মনে করাও অসঙ্গত হবে না। যাই হোক, পতনের পরেও এই সংস্কৃতি পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়নি কখনোই, বরং এখনো আমাদের অনেক অভ্যাসের মধ্যে এই সংস্কৃতি টিকে আছে প্রচ্ছন্নভাবে। নগর নির্মাণের নকশা বা সুচিন্তিত জলনিকাশি ব্যবস্থার জন্য আধুনিক ভারত তো অবশ্যই অনেক ক্ষেত্রেই সিন্ধু সরস্বতী সভ্যতার কাছে ঋণী।
তাছাড়া 2, 4, 6 চাকার গরুর গাড়ি থেকে গয়নার ডিজাইন, পোড়ামাটির পুতুল থেকে কাঠের চিরুনি, এই সব কিছুই আমরা এখনো ব্যবহার করে চলেছি। মাটির বাসনের নকশা বা পরবর্তী ভারতীয় মুদ্রার ছাঁচ ও কাঠামোর জন্য আমরা সিন্ধু সভ্যতার কাছে ঋণী। যদিও এই সংস্কৃতিতে মুদ্রার ব্যবহার ছিল না বা থাকলেও আমরা এখনো এটা জানতে পারিনি, তবে এখানকার শিলমোহরের প্রতীক পরবর্তীকালের ভারতীয় মুদ্রায় বহুল ব্যবহৃত হতে দেখা যায়। পশুপতি শিব কি এই সংস্কৃতির অবদান? দেবী পূজার ক্ষেত্রেও কি একই কথা বলা যায়? বিতর্ক থাকবেই, তবে বিতর্ক আছে বলেই গবেষণার দিগন্ত সম্প্রসারিত হচ্ছে। সিন্ধু সরস্বতী সংস্কৃতি আমাদের জীবনচর্যায় বহু শতাব্দী ধরে বিরাজমান এবং ভবিষ্যতেও এই সভ্যতা নিয়ে ওঠা বিতর্কগুলির সমাধান আস্তে ধীরে হবে বলেই আমরা আশা করি। আজকের মতো এখানেই আমাদের ভিডিও শেষ করলাম। দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন সকলে এবং আমাদের উপস্থাপনা ভালো লাগলে নিচের বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।